না না শুরু করি তো আগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে পঞ্চম অধ্যায়, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যদিও একটু না অনেকটাই সহজ অধ্যায়। খনিজ ও হচ্ছে শক্তি সম্পদের যে অধ্যায়টা আছে সেটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনার আজকে বিষয়। এবং আজকে তোমরা জানো আজকে আমাদের হচ্ছে যে তোমাদের A+ মিশনের যে কোর্সটা তোমাদের চলতেছে তার হচ্ছে পঞ্চম ক্লাস। তো সবাই একটু চটজলদি করে জয়েন হয়ে নাও, একটু দ্রুত করে, যাতে আমরা সবাই একটু তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারি শীতের সময়। সাউন্ড ঠিক মতো আসছে কিনা একটু জানাবা। আরিফা, তাইশু, ফাইমা। সবাই একটু চটজলদি করে জয়েন হয়ে নাও, একটু দ্রুত করে, যাতে আমরা সবাই একটু তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারি শীতের সময়। আর কেউ একজন এভরিওয়ান দিয়ে দিও, ঠিক আছে, যাতে একটু সবার কাছে নোটিফিকেশনটা যায়। একটু সবাই এভরিওয়ানটা দিয়ে দিও, ঠিক আছে। তারপর তোমরা কেমন আছো একটু জানাও। জান্নাতুল রিয়া, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, মেহেজাবেন, আরফান সরকার, তাবু। আচ্ছা, যাদের জিওগ্রাফি আছে তাদেরকে একটু মেনশন দিয়ে যাও, তারা যাতে, কারণ তোমরা অনেকেই বলো যে নোটিফিকেশন যায় না, এটা বলো তো। আর কেউ একজন, হ্যাঁ, এভরিওয়ান, তাসমি, গুড, এভরিওয়ান দিয়ে দিয়েছে। আচ্ছা, ইবা, ওয়ালাইকুম আসসালাম, রোজিনা। আচ্ছা, মোটামুটি তোমরা আর একটু সময় নিয়ে নিচ্ছে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের পঞ্চম অধ্যায়, ঠিক আছে, খনিজ ও শক্তি সম্পদের অধ্যায়টা আজকে আমাদের আলোচনার বিষয়। অধ্যায়টা তুলনামূলকভাবে অনেক বড় একটি অধ্যায়, কিন্তু মোটামুটিভাবে যদি একটু বুঝে পড়া যায়, মানে এই চ্যাপ্টারটা যদি সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ না, কিছু আছে চ্যাপ্টার যেগুলো বাদ দেওয়া যায়, তো বাদ ছাঁটাই করলে মোটামুটি অধ্যায়টা অনেক সহজ হয়ে আসে, ঠিক আছে। তো সেগুলো আমি দেখাই দিব। আর অধ্যায়ের কিছু আছে যেগুলো হচ্ছে, আর অধ্যায়ের কিছু টপিকস আছে যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি সেগুলো তোমাদেরকে স্পেসিফিকভাবে দেখাই দেবো যে ক নম্বরের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, খ নম্বরের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, এবং কোন জায়গা থেকে আসলে সৃজনশীলটা আসে, এবং এই অধ্যায় থেকে কিভাবে সৃজনশীল আসবে আমি সেটা তোমাদের সবাইকে দেখাই দিব, ঠিক আছে। আমিরা মিথি কম্বো কোর্সে ভর্তি হয়েছো, মাশাআল্লাহ। 48 ঘন্টার মধ্যেই তোমাকে গ্রুপে নিয়ে নিবে, ঠিক আছে। জয়েন দিয়ে রাখো, স্টাফটা 48 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিবে। আর যদি তোমাদেরকে না দেয় তাহলে চলো শিখি অথবা বনিয়ামিন যে পেজটা রয়েছে সেখানে মেসেজ দিবে। 48 ঘন্টা একটু সময় দেওয়া, আসলে সাথে সাথে তো দেওয়া যায় না, অনেক স্টুডেন্ট তোমরা জানো ভর্তি হচ্ছে, আর এখানে তো 24 ঘন্টা আসলে স্টাফরা থাকে না, তো এর কারণে একটু সময় দাও। 48 ঘন্টার মধ্যে যদি না হয়, আচ্ছা, প্রফেসরকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছে। বেসিক টু অ্যাডভান্সে, হ্যাঁ, তোমাদের পাবেল ভাই আইসিটি ক্লাস নিচ্ছে মেবি। নাফিসা আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে। তো সবাই একটু মনোযোগ দিই। আচ্ছা, তো আমাদের পঞ্চম অধ্যায় যেটা, সেটা হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ। আমরা জানি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা নানান কাজে খনিজ সম্পদের কিন্তু ব্যবহার করি। বিশেষ করে পরিবহন খাতে যদি আমরা বলি বা জ্বালানি খাতে আমরা যদি বলি, আমরা বহুলভাবে খনিজ সম্পদের উপর অনেকটা নির্ভরশীল হয়ে গেছি। একটা সময় যখন গরুর গাড়ি চলতো, একটা সময় যখন মানুষ বেশিরভাগই সাইকেল ব্যবহার করতো, এগুলো যখন ব্যবহার করতো, এখন সেগুলো থেকে আমরা আধুনিক সভ্য হয়ে গেছি। এখন যদি পরিবহন ব্যবস্থা বা যানবাহন ব্যবস্থার কথা বলা হয়, তাহলে বেশিরভাগই আমরা হচ্ছে কীভাবে মানে খনিজ সম্পদের জ্বালানিগুলো ব্যবহার করে চলাচল করি। আবার বর্তমানে তোমার যদি আমরা গ্যাস লাইনের কথা বলি বা পেট্রোলিয়াম তেলের কথা বলি, এগুলো, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এখন অনেকটা হচ্ছে খনিজ সম্পদের উপর নির্ভরশীল হয়ে গেছি। তো এই খনিজ সম্পদগুলাই, মানে বিশ্বের প্রধান যে খনিজ সম্পদগুলো রয়েছে, পেট্রোলিয়াম তেল, তারপর হচ্ছে গ্যাস, গ্রাফাইট, কয়লা, এই যে খনিজ সম্পদগুলো আছে, এইগুলো হচ্ছে আমাদের আজকের অধ্যায়ের মূল আলোচনার বিষয়, ঠিক আছে।
আচ্ছা তাহলে আচ্ছা 48 ঘন্টা হয়েছে। আচ্ছা গ্রুপে একটু তোমাদের চলো শিখি, অথবা ওই যে বনিয়ামের পেজে একটু মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? আর যদি না হয় তারপরে আবার বললো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা নাইমা ব্যাপারে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো এই হচ্ছে আমাদের আলোচনা। তো আমরা প্রথমে দেখব হচ্ছে, এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই যে চিত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেশ কিছু খনিজ সম্পদ, অর্থাৎ খনি থেকে যে সম্পদগুলো উত্তোলন করা হয়েছে সেগুলো একত্র বেশ কিছু চিত্র এখানে রয়েছে। এখানে ডায়মন্ড, হীরা রয়েছে, কয়লা রয়েছে, এছাড়া গ্রাফাইট রয়েছে, বেশ কিছু চিত্র রয়েছে আলাদা আলাদা। তো এখন আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ক নম্বরে গুরুত্বপূর্ণ, আমি আবারও বলেছি খনিজ কাকে বলে, খনিজ কাকে বলে, এটা হচ্ছে ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে খনিজ কাকে বলে, ঠিক আছে? প্রথমত হচ্ছে খনিজ সম্পদ কাকে বলে, খনিজ কাকে বলে, এই দুইটা প্রশ্ন আসতে পারে এখান থেকে ক নম্বরের জন্য, ঠিক আছে? আচ্ছা খনিজ আমরা যদি দেখি তাহলে হচ্ছে প্রকৃতির যে স্বাভাবিক নিয়মে যখন ভূ অভ্যন্তরীণে জীবাশ্ম জ্বালানি বা গাছপালা, মানুষ, এই জীবজন্তুগুলা মাটির অভ্যন্তরে বছরের পর বছর ধরে, শত শত হাজার হাজার বছর ধরে তাপ, চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে যখন একটা সম্পদ তৈরি হয়েছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে, বিক্রিয়ার ফলে আর কি তৈরি হয়েছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে খনিজ, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলি, দেখো বলা আছে যে প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে যখন ভূপৃষ্ঠে অথবা ভূ অভ্যন্তরীণের যে শিলাগুলো আছে, এই শিলার মধ্যে কি এর এটা পরশ মনে ওহো না বাবারে, থাক ভাই, তোমাদের সাথে কথা ভালো দেয়। আচ্ছা তো স্বাভাবিক নিয়মে যখন ভূ অভ্যন্তরীণ শিলা স্তরের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান, এখন তোমাদের মনে হতে পারে যে এটা কিভাবে, দেখো এটা প্রথম পত্র যদি তোমরা টেকটনিক প্লেট অর্থাৎ 3 নম্বর অধ্যায়টা যেটা আছে সেখানে যদি প্লেট সঞ্চালন পড়ো, তাহলে সেখানে তোমরা ক্লিয়ার হবে যে আমাদের যে পৃথিবীটা আছে, আজ থেকে হাজার হাজার বছর আগে যে গাছপালা, জীবজন্তুগুলা ছিল, টেকটনিক প্লেটের যখন সঞ্চালন হয়েছে তখন প্রাকৃতিক নিয়মে, তোমরা এতটুকু মাথায় রাখো, প্রাকৃতিক নিয়মে এগুলা মাটির নিচে চাপা পড়ছিল, মাটির নিচে চাপা পড়ে এগুলা দীর্ঘদিন ব্যাপী তাপ, চাপ নিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়া করছে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু সৃষ্টি হয়েছে হচ্ছে এই খনিজ সম্পদ, ঠিক আছে? অর্থাৎ এই শিলাগুলা যে আমরা দেখতে পাচ্ছি, এইগুলা কিন্তু একটা সময় গাছপালা অথবা উদ্ভিদ অথবা জীবাশ্ম হিসেবে ছিল। তো এইগুলার পরবর্তী প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়া করে সৃষ্টি হয়ে গেছে হচ্ছে খনিজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের খনিজ সম্পদ। আমাদের বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আমরা জানি, কয়লা, লৌহ আকরিক, তারপর হচ্ছে ডায়মন্ড, তারপর হচ্ছে সোনা, গোল্ড যেটাকে আমরা বলি, এরকম বিভিন্ন ধরনের খনিজ সম্পদ কিন্তু সাথে আমরা কিন্তু পরিচিত রয়েছি, ঠিক আছে? আচ্ছা তো এখন আমরা দেখি হচ্ছে খনিজ সম্পদ কাকে বলে। এই যে আমি যে খনিজ সম্পদগুলো বললাম, লোহা, তারপর হচ্ছে ডায়মন্ড, কয়লা, এগুলা বলো তো কোথায় পাওয়া যায়? এগুলো কি মাটির ওপরে ঘুরে বেড়ায়? এগুলো কিন্তু মাটির ওপরে থাকে না। এগুলো কোথায় থাকে বললাম? এগুলা ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ অর্থাৎ মাটির নিচে থাকে, ঠিক আছে? তো খনির ভিতর থেকে বা ভূগর্ভস্থ থেকে যে খনিজ সম্পদগুলা উত্তোলন করা হয় বা যে সম্পদগুলো উত্তোলন করা হয় সেগুলাকে আমরা বলবো হচ্ছে খনিজ সম্পদ, ঠিক আছে? অর্থাৎ খনিজ সম্পদ বলতে আমরা মাটির নিচে থাকা যে কয়লা বা প্রাকৃতিক চুনাপাথর এগুলো আছে, এগুলো উত্তোলন করে বিভিন্ন কাজের ব্যবহারের প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে খনিজ সম্পদ, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা হ্যাঁ, এখানে বর্ণা রানী সুন্দর একটা বলেছে যে সাধারণভাবে ভূ পৃষ্ঠের অভ্যন্তরীণে শিলাস্তর হতে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা তাকে আমরা বলি হচ্ছে খনিজ সম্পদ। গুড, ভালো একটা বলেছ। আচ্ছা কমেন্ট সেকশনটা একটু বন্ধ রাখি আমরা, ঠিক আছে? আকরিক লৌহ কি ভাইয়া? আকরিক লৌহ এটা আমি পরবর্তীতে বুঝাই দেবো না। আকরিক লৌহ হচ্ছে আমরা যে লোহার ব্যবহার করি, নানান কাজে ব্যবহার করি না, যে মনে করো যে যে যানবাহন তৈরি হয়েছে বা লোহার রড তোমরা দেখে থাকছো, সরাসরি তো লোহাগুলা এইভাবে মাটির নিচ থেকে পাওয়া যায় না, এগুলা পাওয়া যায় হচ্ছে আকরিক অবস্থায়, ঠিক আছে? তারপরে এটাকে মডিফাই করে নানান আকৃতি দেওয়া হয়। এটা আমি যখন লোহা আকরিকে যাব তখন ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা খনিজ সম্পদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু এটা মাথায় রাখো। খ নাম্বারের জন্য এটা গুরুত্বপূর্ণ যে খনিজ সম্পদের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খ নাম্বারের জন্য, ঠিক আছে? খ নাম্বারের প্রশ্ন আসতে পারে যে খনিজ সম্পদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এইভাবে কিন্তু খ নাম্বার প্রশ্ন দেয়। বিগত সালে অনেকবার এই প্রশ্নটা আসছে। আচ্ছা খনিজ এক ধরনের প্রকৃতি প্রদত্ত অজৈব পদার্থ।
আমরা যেটা বললাম এটা হচ্ছে কিন্তু কৃত্রিম না, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে প্রকৃতিগতভাবে একটা পদার্থ। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খনিজ স্তম্ভগুলো কখনো একক হিসেবে বা কখনো অন্য একটি পদার্থের সাথে মিশ্র অবস্থায় থাকে। মানে খনিজ সম্পদ কখনো এককভাবে পাওয়া যায়, যেমন হীরার কথা বলতে পারি, এগুলো এককভাবে পাওয়া যায়। আবার আমরা যদি মনে করো যে প্রাকৃতিক গ্যাস বা তেলের কথা বলি, প্রাকৃতিক গ্যাস কিন্তু তেলের মধ্যে থেকে পাওয়া যায়। তো এর কারণে যেটা বলা হচ্ছে যে খনিজ দ্রব্যগুলো কখনো একক হিসেবে পাওয়া যায়, আবার কখনো অন্যান্য পদার্থের সাথে মিশ্র অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে কি মেঘ, বাবা তুমি ডট ডট দিচ্ছ কেন তখন থেকে? আব্দুল্লাহ হাসান মেঘ ডট ডট দিচ্ছ কেন? আচ্ছা তোমরা কমেন্ট অযথা কমেন্ট করো না, কারণ বেশ কিছু প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ, যেগুলো আমি মিস করে ফেলি, তোমাদেরই এতে করে কিন্তু ক্ষতি হয়। আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে পাই যে খনিজ দ্রব্য মোটামুটিভাবে স্থায়ী রাসায়নিক সংযুক্তি এবং অভ্যন্তরীণ পারমাণবিক গঠন করে থাকে। আমরা যদি সোনা বা হীরা এগুলা, আবার যে সকল পেট্রোলিয়ামগুলো আছে, সবগুলারই কিন্তু একটি খনিজ একটি কি আছে, রাসায়নিক সংকেত কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে কিছু কিছু খনিজ রয়েছে যেগুলো হচ্ছে খুবই দুষ্প্রাপ্য এবং অদ্বিতীয় প্রকৃতি, যেমন এই যে এখানে একটা বলা হয় যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার টিন এবং গ্রিন বুলাইট এইগুলো রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে খনিজ সম্পদের আমরা মোটামুটিভাবে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা। এখন আসা হচ্ছে শক্তি সম্পদ। এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলস্রোতকে কাজে লাগিয়ে সম্পদ উত্তোলন করা হচ্ছে, আর এটার সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত থাকার কথা। ঠিক আছে, এটা মোটামুটি তোমরা পরিচিত হওয়ার কথা যে আমরা যেটা ব্যবহার করে থাকি আর কি, সৌর বিদ্যুৎ হিসেবে যেটাকে ব্যবহার করে থাকি, এইটা হচ্ছে একটা ব্যবস্থা। তো এখানে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে শক্তি সম্পদ কাকে বলে। ঠিক আছে, শক্তি সম্পদ হচ্ছে যে প্রাকৃতিক অথবা কৃত্রিম উৎস থেকে, যা থেকে বিদ্যুৎ অথবা তাপের মতো শক্তি উৎপাদন করা হয়। যেমন আমরা যদি বিদ্যুৎ শক্তির ব্যবহার কথা বলি, দেখো তোমরা জলবিদ্যুৎ, তারপর হচ্ছে যে সৌর বিদ্যুৎ, এগুলার নামের সাথে পড়ে থাকবা যে জল বিদ্যুৎ কিন্তু যে জলের স্রোতকে কাজে লাগিয়ে যে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ইউজুয়ালি আমরা যেগুলো বিদ্যুৎ উৎপাদন করি সেই বিদ্যুৎগুলা কিন্তু, মানে আমরা যেগুলো বিদ্যুৎ, এগুলা কিন্তু প্রাকৃতিক গ্যাস অথবা কয়লা অথবা ইউরেনিয়াম এগুলো ব্যবহার করেও বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এর বাইরেও, মানে খনিজ সম্পদ ব্যবহার করার বাইরেও গিয়েও আমরা যেভাবে শক্তি উৎপাদন করতে পারি সেটা হচ্ছে এই যে পদ্ধতি, জলবিদ্যুৎ, তারপর হচ্ছে সৌরবিদ্যুৎ, এই প্রক্রিয়ায় আমরা শক্তি সম্পদ তৈরি করতে পারি। তো এর কারণে বলা হচ্ছে যে প্রাকৃতিক বা হচ্ছে কৃত্রিম উৎস থেকে যখন কোনোভাবে শক্তি উৎপাদন করা হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে শক্তি সম্পদ। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, শক্তি সম্পদটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি দুইটা? একটা হচ্ছে অপ্রচলিত বা হচ্ছে নবায়নযোগ্য, আর আরেকটা হচ্ছে প্রচলিত বা হচ্ছে অনবায়নযোগ্য। ঠিক আছে, আচ্ছা। এটার মধ্যে যেটা, সেটা হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি, নিচের কোনটি অপ্রচলিত শক্তি, নিচের কোনটি তোমার অনবায়নযোগ্য শক্তি, এই জায়গা থেকে কিন্তু এমসিকিউটা আসে। ঠিক আছে, তো এর কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো যে অপ্রচলিত বা নবায়নগুলো হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি এবং হচ্ছে জলবিদ্যুৎ, অর্থাৎ যেগুলো আমরা কৃত্রিমভাবে ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে অপ্রচলিত, মানে এগুলো খুব একটা প্রচলিত আমাদের মাঝে নাই। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে নবায়নযোগ্য, অর্থাৎ নতুন করে সৃষ্টি করা যায়, অর্থাৎ ফুরায় যায় না। যেমন মনে করো আমরা যদি তেল থেকে মানে খনিজ তেল থেকে আমরা যদি বিদ্যুৎ উৎপাদন করতে চাই, বা প্রাকৃতিক গ্যাস থেকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে চাই, ব্যবহার করার পর ওই খনিজ তেল কিন্তু ফুরায় যায়, কিন্তু যেটা বলা হচ্ছে যে নবায়নযোগ্য মানে নতুন একটা শক্তিকে কাজে লাগে। নবায়নযোগ্য মানে কি? নতুন একটা শক্তি। সূর্যের যেটা শক্তি, এটা কিন্তু একটা নিজেরই একটা শক্তি, সূর্যের যে শক্তি এটা কিন্তু নিজেই একটা শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে, নবায়ন মানে কি? নতুন করে আবার যখন শক্তি উৎপাদন করা হচ্ছে, মানে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। আমরা তো সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুৎ পাই না, পাই? তা কিন্তু পাই না। এই যে সূর্যের যে আলো, এটা কিন্তু একটা আলাদাই একটা শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে যখন নতুন করে কোনো শক্তি উৎপাদন করা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নবায়নযোগ্য। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, তো আরেকটা হচ্ছে প্রচলিত বা হচ্ছে অনবায়নযোগ্য, অর্থাৎ নতুন করে যেটা তৈরি করা যায় না, এবং হচ্ছে যেটা আমরা সাধারণত প্রচলিত হয়ে আছি সেইগুলা। তো সেগুলোর মধ্যে কয়লা, পেট্রোলিয়াম গ্যাস এবং খনিজ তেল, এগুলা হচ্ছে তোমার হচ্ছে অনবায়নযোগ্য এবং হচ্ছে প্রচলিত। তাহলে এই হচ্ছে আমরা শক্তি সম্পদগুলা দেখলাম।
আমরা মানুষও কিন্তু একটা শক্তি, যেগুলোকে আমাদেরকে বলা হয় হচ্ছে মানব শক্তি। ঠিক আছে, তো এই যে হচ্ছে শক্তি সম্পদকে তাহলে আমরা কয়টা ভাগে পাইলাম? দুইটা ভাগে পাইলাম। একটা হচ্ছে অপ্রচলিত বা হচ্ছে নবায়নযোগ্য, আরেকটা হচ্ছে কি পাইলাম যে প্রচলিত, এবং হচ্ছে আমরা পাইলাম হচ্ছে অনবায়নযোগ্য। ঠিক আছে, কোনটা কোন ধাপে যায় সেটা একটু ভালোভাবে দেখে নিও, কারণ কি বললাম যে এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, মার্জিয়া বলছো 10টা অধ্যায়। আমি আবারও এই কথা বলতে বলতে আমার কান পুষে মানে সরি কান্না মুখ পুষে গেছে। যে সমস্ত প্রাকৃতিক সম্পদ তাপবায়ু শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শক্তি, হ্যাঁ হবে, এটা হবে। কে লেখছে এটা? বর্ণারানি, ওটা হবে। আচ্ছা, অধ্যায় হচ্ছে তোমাদের 10টা, তবে প্রথম পত্রের 10ম অধ্যায়, দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় এই দুইটাই হচ্ছে তোমাদের হচ্ছে ব্যবহারিকের জন্য, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে 25 মার্ক আছে তার জন্য তোমার 1 থেকে 9 অধ্যায় পড়া লাগবে, এবং 1 থেকে 9টা অধ্যায় তোমরা পড়বা, কোনো ছাড়াছাড়ি নেই, কোনো বাদ দিয়ে পড়বা না। বাদ দিলে তোমার কাছে নিজের উইক মনে হবে, খবরদার বাদ দেওয়া যাবে না। আবার ভূগোল প্রথম পত্র একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় হচ্ছে রিলেটেড। ঠিক আছে, তোমরা যখন মনে করো সমুদ্র স্রোত পড়বা, সমুদ্র স্রোতে তোমার গিয়ে লাগবে হচ্ছে বায়ু প্রবাহ লাগবে। আবার যখন বায়ু প্রবাহ তোমরা পড়তে যাবা, তখন বায়ু প্রবাহের সাথে পৃথিবীর যে রেখাগুলো আছে, পৃথিবীর যে অবস্থানগুলো আছে, সেগুলো আবার প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই কারণে যেটা বলছিলাম, কোনো অধ্যায় বাদ দেবে না, শুধুমাত্র অধ্যায় বাদ দেবে হচ্ছে 10ম অধ্যায়টা, ওখান থেকে কোনো রকম এমসিকিউ বা সৃজনশীল আসবে না। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমরা শক্তি সম্পদগুলো দেখলাম। আচ্ছা, জিওগ্রাফি কঠিন। প্রথম পত্রে যারা পেইড ক্লাসে ভর্তি হয়েছে, আশা করি আজকে যারা বলছো যে জিওগ্রাফি অনেক কঠিন, আমি জানি তোমাদের কাছে কঠিন লাগবে হচ্ছে প্রথম পত্রটাই বেশি। আমি তোমাদের এই বুঝ বা এই শক্তিটা আমি তোমাদের কাছে প্রমিসটা আমি করতে চাই। তুমি আমার ক্লাসগুলা প্রথম পত্রে যারা পেইডে ভর্তি হয়ে গেছো, তারা যে যদি ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, এরপরও যদি কেউ বলো সমস্যা হয়েছে, আমি তোমার টাকা ব্যাক দিয়ে দেব, এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে আমার যে ক্লাসগুলা, যখন পেইড ক্লাসে প্রথম পত্রগুলা পাবা, ভাই ভূগোল অনেক সহজ। তোমরা যদি ভেতরে, আমি কি বলছিলাম যে যদি ভেতরে আকাঙ্ক্ষাটা জাগাও যে আমি কিছু জানছি, আমি কিছু শিখছি, এই আকাঙ্ক্ষা যদি ভেতরে জাগাও, তাহলে দেখবা ভূগোল খুবই ভালো লাগছে। কারণ তুমি ভূগোলে যেগুলো পড়তেছো, এগুলো তোমার বাহ্যিকের চারপাশে সব কিছুই হয়, তোমার আশপাশে সেই ঘটনাগুলো ঘটে। তুমি যখন ভূগোল পড়বা, এই যে মনে করো যে বায়ু প্রবাহগুলা, শীতকালে বাতাস আসছে, এই যে এখন শীতকালে, এখন বাতাস আসবে হচ্ছে উত্তর দিক থেকে, গ্রীষ্মকালে বাতাস আসে দক্ষিণ দিক থেকে। যখন ভূগোল এগুলো পড়বে, আসলেই তো এখন তুমি কিন্তু জানো না কেন উত্তর দিক থেকে এখন বাতাস আসতেছে, কেন গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে। যখন তুমি ভূগোল পড়বা, তখন চিন্তা করবা, আসলেই তো মাথায় তো এই প্রশ্ন ঘুরতেছিল, পৃথিবী যে গোল, আসলে কি আমরা পৃথিবী গোল আসলে কি আমরা বুঝতে পারি পৃথিবী গোল? বুঝতে পারি না। তারপরেও আমরা যখন ভূগোল পড়বো, তখন কিন্তু তোমার কাছে জানার আকাঙ্ক্ষাটা হবে যে আসলেই তো ভূগোল তো পৃথিবী তো গোল। তো এর কারণে যেটা বলছিলাম যে একটু চেষ্টা করবা। প্রথম পত্র কঠিন, আমি এর কারণে বলতেছি যে একটু কষ্ট করো। যখন ভিতরে, আমি কি বলছি, চারদিকে তোমাকে অন্তর দিয়ে দেখতে হবে বিষয়টা। তুমি যখন যেটা পড়বা, সেটা হচ্ছে চারদিকে তোমাকে দেখতে হবে। কত রান কত? খেলা দেখতেছিল না? আচ্ছা, তো এই হচ্ছে খনিজ সম্পদ। এখন আমরা বিশ্বের হ্যাঁ জেনারেশন 2 এত কম টাকা কেন? এগুলোর মধ্যে প্রচুর আবার আছে, দেখেন অনলাইনে পেলে ভালোই তো। কোথা থেকে আসবে? ভালোই তো। এগুলো আমার ভাইয়া কিনে নিয়ে আসে, ওরকমই দাম পড়ে, 600 করে 500 করে পাইকারি নিয়ে আসে। আচ্ছা, তো আসলে তাহলে আমরা এখন দেখি, এই জায়গাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা এখন দেখবো হচ্ছে বিশ্বের প্রধান খনিজ সম্পদ। বিশ্বের প্রধান খনিজ সম্পদ বলতে যে খনিজ সম্পদগুলা সব থেকে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, ওটা আউট 6 হয়েছিল, ওটা 6 দিছিল, দুইটাই ছিল 6। আচ্ছা, পিডিএফ অফিসের দায়িত্বে থাকে।
ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, বিশ্বের যদি প্রধান খনিজ সম্পদের কথা বলা হয় তাহলে যেগুলা সব থেকে বেশি আসে, লৌহ আকরিক, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, তারপর হচ্ছে গ্রাফাইট আছে, কয়লা আছে, এইগুলো হচ্ছে বিশ্বের প্রধান খনিজ সম্পদ, মানে যেগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। ঠিক আছে। এছাড়া খনিজ সম্পদ আরও কিন্তু হীরা রয়েছে, অর্থাৎ ডায়মন্ড রয়েছে, গোল্ড সোনা রয়েছে, এছাড়া হিউজ হাজার হাজার খনিজ সম্পদ কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তবে এইগুলো হচ্ছে বিশ্বের সব থেকে বেশি প্রচলিত, এর কারণে এগুলো হচ্ছে আলোচনা আমাদের বিষয়। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করবো, এটা 5 স্টার দিয়ে দাও একেবারে, মানে 5 স্টারের মধ্যে 5 স্টার, সেটা হচ্ছে এই লৌহ আকরিক। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে গ ঘ অর্থাৎ সৃজনশীল আসবে, সিকিউ এই জায়গা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে। আচ্ছা, লৌহ আকরিকটা কি? এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে কে একজন প্রশ্ন করলেন না যে লৌহ আকরিক আসলে কি। দেখো, মাটির নিচে আমরা যে লোহার ব্যবহার তো তোমরা সবাই জানো, আধুনিক সভ্যতার এখানে একটা যেটা মাথায় রাখবা যে লোহা মানে সভ্যতার একটা চেঞ্জ, একটা সভ্যতার চেঞ্জই হয়ে গেছে হচ্ছে লোহার ব্যবহার। তোমরা একটা যারা ইতিহাস পড়ো তারা একটা যুগের নাম শুনে থাকবে হচ্ছে প্রস্তর যুগ। কি যুগ? প্রস্তর যুগ। প্রস্তর মানে হচ্ছে পাথর, প্রস্তর মানে হচ্ছে পাথর। প্রস্তর যুগের কথা কেন বললাম? লোহার ব্যবহার কিন্তু এই কয়েক হাজার বছর আগের দিনে কিন্তু মানুষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে হচ্ছে পাথর। মানুষ কিন্তু এই চাষাবাদের জন্য, তারপর হচ্ছে কৃষিকাজের জন্য, যাবতীয় কাজের জন্য কিন্তু ব্যবহার করতে হচ্ছে পাথর। শিকারের কাজে ব্যবহার করতে হচ্ছে পাথর, যাবতীয় কাজের জন্য ব্যবহার করতে হচ্ছে পাথর। তো পাথর থেকে এই যে লৌহ সভ্যতা অর্থাৎ মানে লোহা আবিষ্কার হলো, এই পাথর লোহা আবিষ্কারের মাধ্যমে একটা যুগেরই বিবর্তন ঘটে গেল। মানে লৌহ, আমরা যে প্রস্তর যুগ ছিলাম, এই প্রস্তর যুগকে আমরা পেছনে ফেলে একটা নতুন আধুনিক সভ্যতা, আমাদের আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় হচ্ছে লোহকে। এটা সব সময় মাথায় রাখবা। কারণ দেখো যে আমরা যাবতীয় চারপাশের সব কিছু কাজে কিন্তু আমরা লোহা ব্যবহার করে থাকি। আমরা যানবাহনের কাজে মনে করো কোথাও যাচ্ছি, যানবাহন কিসের দ্বারা তৈরি? লোহার দ্বারা তৈরি। আমরা মনে করো যে গরম লাগতেছে, ফ্যান চালু করলাম, কিসের দ্বারা তৈরি? লোহার দ্বারা তৈরি। এই যে উঁচু উঁচু ইমারত, বিল্ডিং যাবতীয় তৈরি হচ্ছে, এগুলো কি দ্বারা তৈরি হচ্ছে? লোহা দ্বারা তৈরি হচ্ছে। রাস্তাঘাট কিসের কাজে ব্যবহার হচ্ছে? লোহা। লোহটা এর কারণে বলা হচ্ছে লোহা হচ্ছে একটি আধুনিক সভ্যতার মানে যাত্রা শুরু করছিল হচ্ছে লোহ দ্বারা। ঠিক আছে। এবং আরেকটা যেটা মনে করো যে কেউ চাষাবাদ করতেছে, এই যে কুড়াল, দা, তারপর হচ্ছে খন্তি, তারপর হচ্ছে টিলার, মেশিং, এগুলা কি লোহা। আবার মনে করো শিল্পে যদি আমরা যাই, শিল্প কারখানার তো যন্ত্রপাতি যত আছে সবকিছু কিন্তু লোহা দ্বারা তৈরি। তো এই কারণে আমি যে কারণে বলতে চাচ্ছি এটা, যে লোহা হচ্ছে একটি সভ্যতার বিবর্তন, মানে চেঞ্জ করে দিয়েছে। প্রস্তর যুগ থেকে আমরা আধুনিক সভ্যতায় যে পা ফেলছি সেটা হচ্ছে এই লোহা আবিষ্কারের মাধ্যমে। ঠিক আছে। এখন এই লোহাটাকে এখন কি আমরা মনে করি যে রড বা হচ্ছে তোমার মনে করো যে ওই যে যন্ত্রপাতিগুলো আছে, শিল্প কারখানার যে মেশিনগুলো আছে, এইগুলাকে আমরা মাটির ভেতর থেকে সরাসরি পাই? অবশ্যই না। লোহাটাকে আমরা পাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এইভাবে আকরিক অবস্থায়, এইভাবে আমরা আকরিক অবস্থায় লোহাটাকে আমরা পাই। ঠিক আছে। এই আকরিক অবস্থাটাকে আমরা গলিয়ে, আকরিক ব্যবস্থাটাকে আমরা গলিয়ে, যেমন মনে করো তোমরা কামারের কাজ দেখছো না, যে কামারকে একটা যন্ত্র থেকে, রড থেকে মনে করো খন্তি বা হচ্ছে তোমার কাঁচি এইগুলা তৈরি করে। তো এইগুলা যখন আকরিক অবস্থায় আমরা এগুলা পাই, এই আকরিক অবস্থা থেকে গলিয়ে তাকে নিজস্ব মানে একটা প্রয়োজনীয় আকার দেওয়া হয়। সেটা রডের আকার হতে পারে বা যে কোনো আকার প্রদান করা হয়, নানান আকৃতি প্রদান করা হয়। তো এইটাকে বলা হয় হচ্ছে লৌহ আকরিক। ঠিক আছে। এই লৌহ আকরিক বলা হচ্ছে এটাকে। এখানে তোমরা যেগুলো আমি বলছি সেগুলো আলোচনা এখানে তোমরা দেখতে পাবা। তবে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই লৌহ আকরিক কিন্তু সিঙ্গেল ভাবে পাওয়া যায় না, মানে একা একা পাওয়া যায় না, এর সাথে অন্যান্য খনিজ সম্পদ আমরা মিশ্রণ অবস্থা পাই। তবে যে খনিজ সম্পদের মধ্যে 40% বেশি লৌহ আকরিক রয়েছে, রিপিট এগেন, যার মধ্যে 40% বেশি লৌহ আকরিক রয়েছে, সেইগুলা লৌহ উত্তোলন আমাদের কাছে মোটামুটি লাভজনক হয়। ঠিক আছে। তাছাড়া যদি কোনো আকরিকে লোহার পরিমাণটা কম থাকে, মানে আকরিকে যদি লোহার পরিমাণটা কম থাকে, 40%-এর কম, তাহলে সেই লোহাটা উত্তোলন করে মডিফাই করে আকৃতি দিতে আসলে খুব একটা লাভজনক আমাদের মাঝে হয় না। ঠিক আছে। তো এই হচ্ছে লৌহ আকরিক আমাদের। তবে এখান থেকে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে সৃজনশীল আসবে কোথায় থেকে। আচ্ছা, তো এখন আমাদের যেটা সব থেকে বেশি জানা দরকার এই পয়েন্টটা। ঠিক আছে। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি।
প্রধান লৌহ আকরিক উত্তোলনকারী দেশ, ঠিক আছে, মানে আমরা প্রধান যে লৌহ আকরিক, এই লৌহ আকরিক উত্তোলনকারী দেশ, এখানে আমি বলছিলাম এই প্রত্যেকটা যত সমীকরণ দেওয়া আছে যা আছে কত কি দেওয়া লাগবে না, যে কত মেট্রিক টন দেওয়া আছে, তোমার বইয়ে মনে করো যে দেওয়া আছে, ওটা দেওয়া আছে মনে করো যে 21-22 সালের রিপোর্ট সর্বোচ্চ গিয়ে, ঠিক আছে, যে এত মিলিয়ন টন, মনে করো যে বই দেওয়া আছে হচ্ছে যে রাশিয়া 820 মিলিয়ন টন, এখন 2021-22 সালের মধ্যে তুলছে হচ্ছে 820 মিলিয়ন টন তুলছে। এখন পরের বছর তো তার বেশিও তুলতে পারে, তার কমও তুলতে পারে, এর কারণে এটা মুখস্থ করার দরকার নেই যে কত মেট্রিক টন তুলছে, কত কি তুলছে, শুধুমাত্র এইটা মনে রাখবা যে লৌহ আকরিক উত্তোলনে টপ 3, আমি আবারও বলছি টপ 3 প্রত্যেকটা ক্ষেত্রে, খনিজ সম্পদ হোক বা শিল্পের ক্ষেত্রে হোক বা তোমার যে ক্ষেত্রে 10টা করে যে দেশের নাম দেওয়া থাকে 10টার দরকার নেই, টপ 3 পড়বা যে প্রথম স্থানে কে রয়েছে, দ্বিতীয় স্থানে কে রয়েছে, তৃতীয় স্থানে কে রয়েছে, এই 3টা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। আচ্ছা, তো লৌহ আকরিক উত্তোলনের দিক দিয়ে 1 নম্বরে যে দেশটা রয়েছে, 1 নম্বরে যে দেশ রয়েছে লৌহ আকরিক উত্তোলনে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। কে রয়েছে? অস্ট্রেলিয়া, ঠিক আছে। অস্ট্রেলিয়া আচ্ছা বানান বলো তো অস্ট্রেলিয়া হচ্ছে লৌহ আকরিক উত্তোলনে হচ্ছে প্রথম, ঠিক আছে, সব থেকে বেশি বিশ্বের মধ্যে সব থেকে বেশি লৌহ আকরিক উত্তোলন করে হচ্ছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় নম্বরে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে ব্রাজিল। দ্বিতীয় নম্বরে কে রয়েছে? ব্রাজিল, ঠিক আছে। আর 3 নম্বরে রয়েছে হচ্ছে যে দেশটা সেটা হচ্ছে চীন, ঠিক আছে। 3 নম্বরে রয়েছে হচ্ছে চায়না রয়েছে হচ্ছে 3 নম্বরে। তো এই 3টা মনে রাখবা যে লৌহ আকরিক উত্তোলনের ক্ষেত্রে 1 নম্বরে রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় নম্বরে রয়েছে হচ্ছে ব্রাজিল এবং 3 নম্বরে রয়েছে হচ্ছে চায়না, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে লৌহ আকরিক উত্তোলনকারী। এখন আসো হচ্ছে আমরা বিশ্বব্যাপী লৌহ আকরিক উত্তোলন চিন্তা ভাবনা করব, ঠিক আছে। আমরা বিশ্বব্যাপী অর্থাৎ এখন এইখানে বিশ্বব্যাপী লৌহ আকরিক উত্তোলন আমরা এটা এখন আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, বিশ্বব্যাপী যখন আমরা আলোচনা করব তখন এই জায়গাটাকে আমরা বেশ কিছু মহাদেশে ভাগ করব। আমরা যে মহাদেশগুলো আছে যখন অঞ্চল, এই মহাদেশ অঞ্চল হিসেবে ভাগ করব, যে এশিয়া অঞ্চলে এই তারপর ইউরোপ অঞ্চলে এইগুলো আমরা ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনায় আসি হচ্ছে এশিয়া। প্রথমে আসি হচ্ছে আমরা এশিয়া মহাদেশ, ঠিক আছে। যে লৌহ আকরিক উত্তোলন করা হয় তার অনেকটাই বলতে গেলে মানে 50%-এর অধিক লৌহ আকরিক উত্তোলনের প্রথম হচ্ছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়া কি বলছে, ব্রাজিল, রাশিয়া কি গো, এক একজন এক এক রকম দেশ বলে, সবগুলার দরকার নেই। ইরাক এসব কিছু দরকার নাই। শুধু কি বলছে 10-এর মধ্যে যদি বাংলাদেশ থাকে বাংলাদেশ পড়বা, মানে 7-8 যদি থাকে, আর টপ 3 এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখি হচ্ছে বিশ্বব্যাপী। আমরা যদি এশিয়ার কথা বলি, এশিয়া 50%-এরও বেশি, মানে মোট বিশ্বে যে লৌহ উত্তোলন হয় তার মধ্যে যদি এখন আসে হচ্ছে মানে এখানে আসতে পারে হচ্ছে মহাদেশ, যে লৌহ আকরিক উত্তোলনের শীর্ষে কোন মহাদেশ রয়েছে, তখন কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে। বিশ্বের 50%-এরও বেশি লৌহ উত্তোলন করা হয় হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ থেকে, ঠিক আছে। এর মধ্যে কোন কোন দেশ রয়েছে? লৌহ আকরিক উত্তোলনে চীন রয়েছে, এরপর রয়েছে হচ্ছে ভারত রয়েছে, তারপর হচ্ছে ইরান রয়েছে, ঠিক আছে না। এই দেশগুলা রয়েছে। এছাড়া মনে করো আরো কোন দেশ পাবো আমরা? জাপানের কথা বললে জাপান। এই দেশগুলা হচ্ছে লৌহ উত্তোলনের ক্ষেত্রে এশিয়ার মধ্যে সব থেকে বেশি উত্তোলন করে থাকে হচ্ছে চীন, ভারত, ইরান, এই জাপান, এই দেশগুলো হচ্ছে সব থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, তো এই বাংলাদেশ নাই না, বাংলাদেশে লৌহ আকরিক উত্তোলন হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের আলোচনা, মানে এশিয়া মহাদেশের এই দেশগুলো হচ্ছে লৌহ আকরিক উত্তোলনে হচ্ছে প্রথম। এখন আমরা যাব হচ্ছে ইউরোপে, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে ইউরোপ মহাদেশে, যে ইউরোপ মহাদেশে কোন কোন দেশগুলা। আচ্ছা, এখানে তোমরা একটু বেশি করে পড়তে পারো যদি মনে করো, তাহলে হচ্ছে যে ইউরোপ মহাদেশে সব থেকে বেশি লৌহ উত্তোলন হয় কোথায় থেকে?
বা আফ্রিকা মহাদেশের সব থেকে বেশি লৌহ উত্তোলন হয় কোন দেশে, এভাবে আলাদা করে তোমরা যদি এক্সট্রা যদিও কম আসে এই জায়গায় কম গুরুত্বপূর্ণ তারপরে পড়ে নিতে পারো, ঠিক আছে। এখানে আবার নাম্বার কে দিচ্ছে রে বাবা, তান্না তাবু না কে এটা সওয়াল। আচ্ছা, তাহলে এখন আমরা ইউরোপ মহাদেশে দেখবো। ইউরোপ মহাদেশের সব থেকে বেশি লৌহ উত্তোলন করে যে দেশটা সেটা হচ্ছে রাশিয়া, ঠিক আছে। এই রাশিয়া ইউরোপ মহাদেশের সব থেকে বেশি লৌহ উত্তোলন করে থাকে এবং যদি বলা হয় যে বিশ্বের পরিপ্রেক্ষিতে রাশিয়া কিন্তু আছে হচ্ছে 5 নম্বরে, মানে বিশ্বের মোট যে দেশগুলো, প্রথমে কি দেশ বললাম, প্রথমে আছে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, দ্বিতীয় নম্বরে রয়েছে হচ্ছে ব্রাজিল, 3 নম্বরে রয়েছে হচ্ছে চীন, 4 নম্বরে হচ্ছে ভারত, 5 নম্বরে আছে হচ্ছে তোমার হচ্ছে রাশিয়া, ঠিক আছে। এছাড়া আর দেশগুলো রয়েছে যে রাশিয়ার যার সাথে যুদ্ধ হচ্ছে, কার সাথে যুদ্ধ হচ্ছে, ইউক্রেন রয়েছে হচ্ছে সম্ভবত 7 নম্বরে, ঠিক আছে। এছাড়া আরও যে দেশগুলো রয়েছে জার্মানির কথা আমরা বলতে পারি, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে ব্রিটেন, তারপর হচ্ছে স্পেন, এই দেশগুলো মোটামুটি আমরা বলতে পারি ইউরোপ মহাদেশের লৌহ আকরিক উত্তোলনে এই দেশগুলো রয়েছে হচ্ছে শীর্ষে, ঠিক আছে। এটা হচ্ছে ইউরোপ মহাদেশের কথা গেল। এখন আমরা আলোচনা করব হচ্ছে উত্তর আমেরিকা। এখন আমরা কোনটা আলোচনা করব, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার মধ্যে সব থেকে যে দেশে বেশি লৌহ উত্তোলন হয় সেটা হচ্ছে কানাডা থেকে, ঠিক আছে। কানাডা এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে দুইটা দেশ রয়েছে, এই দুইটা দেশের লৌহ আকরিক উত্তোলনে সব থেকে বেশি শীর্ষে রয়েছে, ঠিক আছে। কানাডার কথাটা একটু মনে রেখো তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার যদি আমরা লৌহ উত্তোলনের কথা বলতে চাই তাহলে যে দেশগুলো পাবো সেটা হচ্ছে ভেনেজুয়েলার কথা আমরা পাই, ব্রাজিলের কথা যেটা বললাম যে বিশ্বের দ্বিতীয় নম্বরে রয়েছে হচ্ছে ব্রাজিল তো দক্ষিণ আমেরিকার দেশ, ল্যাটিন আমেরিকার দেশ তোমরা জানো। তো ভেনেজুয়েলা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। তারপর এই দেশগুলো আর কি সব থেকে বেশি রয়েছে হচ্ছে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। বইয়ে দেওয়া আছে রাশিয়া 6 নম্বরে। আচ্ছা, এক একটা বই এক এক রকম থাকবে, এর কারণে তো বললাম যে শুধু টপ 3 পড়বা, বাদ বাকি কিছু দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে আফ্রিকা, সব থেকে দরিদ্র যে মহাদেশটা হিসেবে আমরা চিনি সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের কথা যদি আমরা বলি তাহলে হচ্ছে মোটামুটি দক্ষিণ আফ্রিকার মধ্যে যে জায়গাগুলো রয়েছে পেটেসবার্গ, তারপর হচ্ছে তোমার কেপ হেগেন, এই দেশগুলোতে বেশি, যদি এটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে, অস্ট্রেলিয়া তো 1 নম্বরে, সেটা তো বললাম। তো এই হচ্ছে বিশ্বব্যাপী লৌহ আকরিক উত্তোলনের আমাদের আলোচনা, ঠিক আছে। তবে এটাও গুরুত্বপূর্ণ, মানে কম গুরুত্বপূর্ণ, তবে যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেইটা হচ্ছে মানে যেখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে সেটা আমি আগে বলে দিই তোমাদের। সৃজনশীল কিভাবে আসতে সৃজনশীল কিভাবে আসতে পারে এখান থেকে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। মনে করো যে রহিম একটি প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করছে, যে মানে উদ্দীপকের কথা আমি বলতেছি, যে রহিম একটি প্রাকৃতিক সম্পদের কথা বলছে, যে প্রাকৃতিক সম্পদকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়। এইভাবে মনে করো উদ্দীপকে দেওয়া থাকবে, ঠিক আছে। গ নম্বরে প্রশ্ন থাকবে যে উদ্দীপকের আলোচিত প্রাকৃতিক সম্পদটির বন্টন, মানে এশিয়া মহাদেশের বন্টন নিয়ে আলোচনা করো। তখন তুমি যে এশিয়া মহাদেশে কোন কোন দেশগুলো লৌহ আকরিক উত্তোলনে শীর্ষে সেগুলো। ঘ নম্বরে প্রশ্ন থাকবে যে উদ্দীপকের, যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা বেশি, যে উদ্দীপকের খনিজ সম্পদটির ব্যবহার এবং বিশ্বের গুরুত্বটা ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে। এর কারণে বললাম এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই যে পয়েন্টগুলো একটু মাথায় রাখবা, শুধুমাত্র পয়েন্ট পড়লে হবে না, কিন্তু এখানে ব্যাখ্যা করে পড়া লাগবে। ব্যাখ্যা তোমরা অনায়াসে পারবা। যে সামরিক বাহিনীর কাজে আমরা কিভাবে পাই, মনে করো যে গুলি, পিস্তল, তারপর হচ্ছে ট্রাঙ্ক, তারপর হচ্ছে মনে করো যে ড্রোন, আমরা যদি বন্দুকের কথা বলি, কামানের কথা বলি, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের কথা বলি, সব কিছুর ক্ষেত্রে কিন্তু লৌহ আকরিকের ব্যবহার রয়েছে, ঠিক আছে। এইগুলার সবগুলার ক্ষেত্রে কিন্তু সামরিক বাহিনীর কাজে আমরা লোহার ব্যবহার পাই। এরপর যদি আমরা যন্ত্রপাতির কথা আমরা বলি, যে শিল্প কারখানায় যে যন্ত্রপাতিগুলা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া মনে করো যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তারপর হচ্ছে কারখানার যে মেশিন আছে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা লোহার ব্যবহার পাই। এরপর হচ্ছে কৃষিকাজে তো তোমরা সবাই জানো যে ট্রলার,
তারপর হচ্ছে মাড়াইজাত করানোর ক্ষেত্রে যে যে যন্ত্র ব্যবহার হয়, তারপর হচ্ছে খুন্তি, কাঁচি, কুদাল, এই সব কিছু কিন্তু লোহার তৈরি, এগুলো সহজ। এরপর হচ্ছে যাতায়াত পরিবহন ব্যবস্থা, দেখো বিমান কি দ্বারা তৈরি? লোহা দ্বারা তৈরি। বাস, ট্রাক, এই সিএনজি সব কিছুই লোহা দ্বারা তৈরি। জাহাজ, স্টিমার থেকে শুরু করে সব কিছু কিন্তু লোহা দ্বারা তৈরি, ঠিক আছে। এরপর হচ্ছে গৃহস্থালির উপকরণ তৈরিতে, ঠিক আছে। গৃহস্থালির উপকরণ তৈরি বলতে দেখো হচ্ছে হাতা, তারপর হচ্ছে খুন্তি, তারপর হচ্ছে পেরেক, এই যাবতীয় সব কিছু কিন্তু। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের চেয়ার টেবিলের ক্ষেত্রেও কিন্তু আমরা লোহার ব্যবহার দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা নীল প্রজাপতি, আচ্ছা ঠিক আছে, আমি একটু স্লোলি বলতেছি। কোনটা আরেকবার বলবো? ইভা ইসলাম। আচ্ছা, এইগুলা হচ্ছে আমার কথাগুলো করে পরে, হ্যাঁ তোমরা রিপিট দেখার সময় 0.5 স্পিড দিবা, দিয়ে তারপর দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এইখান তোমরা নিজেরা কমেন্টে কথা না বলে এদিকে একটু মনোযোগ দাও। আচ্ছা, এরপরে আমরা অন্যান্য কাজ, আমরা যেগুলো আরও যে সকল কাজ রয়েছে সেগুলোর কথা আমরা যদি বলি, যে বিভিন্ন ধরনের ড্রাম, বৈদ্যুতিক যন্ত্রপাতির কথা আমরা বলতে পারি। নানান কাজে আমরা লোহার ব্যবহার করে থাকি, মোবাইল টোবাইল এগুলো তো লোহার তৈরি। তো এইটা হচ্ছে লোহা আকরিক ব্যবহারের গুরুত্ব, এবং এইটা সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে লোহা আকরিকের মধ্যে এই জায়গা থেকে আবার প্রশ্ন আসবে সিকিউ, সৃজনশীলের জন্য, ক্লিয়ার? আচ্ছা, এরপর এখন আমরা যেখানে আলোচনাতে যাব সেটা হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। এখানে তোমরা একটা সুন্দর একটা চিত্র দেখতে পাচ্ছ। গ্রাফাইট মূলত ব্যবহার হয় যে কাজে, সেটা হচ্ছে পেন্সিল, তোমরা মানে আমরা যেটাকে রুল বা পেন্সিল বলি, পেন্সিলের এই যে সীসাটা আছে না, এই সীসাটা কিন্তু তৈরি হচ্ছে গ্রাফাইট দ্বারা, ঠিক আছে। মানে এটার খনিজ সম্পদটাই হচ্ছে গ্রাফাইট দ্বারা তৈরি, ঠিক আছে। তো এটা যেটা দেখতে পাচ্ছ যে গ্রাফাইট হচ্ছে এটা হচ্ছে ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। গ্রাফাইট কাকে বলে? গ্রাফাইট হচ্ছে নরম ধূসর এবং কালো বর্ণের একটি কার্বন জাতীয় পদার্থ। একটি কার্বন জাতীয় পদার্থ হচ্ছে তোমার এই গ্রাফাইট, এটা একটু মাথায় রেখো। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন আছে, গ্রাফাইটকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে এখানে কি নাই, কৃষ্ণ, ঠিক আছে। গ্রাফাইট কৃষ্ণ সীসা, ঠিক আছে। এটা একটু গুরুত্বপূর্ণ, যে কৃষ্ণ সীসা নামে ডাকা হয় হচ্ছে গ্রাফাইটকে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে গ্রাফাইট, তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাফাইট কি কাজে ব্যবহৃত হয়। অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা কোনটা? বুঝি নাই তোমার প্রশ্ন। আচ্ছা, তাওসিন ঐশী ক্লিয়ার, কৃষ্ণ সীসা, হ্যাঁ আহমেদ বর্ষা। গ্রাফাইটের আরেকটা নাম হচ্ছে কৃষ্ণ সীসা, ঠিক আছে। এটা এমসিকিউতে দেয়। ধূসর বর্ণ অধাতব খনিজ পদার্থ, গুড। আচ্ছা, এখন আমরা হচ্ছে গ্রাফাইটের আমরা বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে বৈশিষ্ট্যটা মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তাপ ও তাপ সিদ্ধান্ত, মানে দীর্ঘ সময়ের ব্যবধানে আন্থ্রাসাইট, এটা একটু ভুল লেগেছে, আন্থ্রাসাইট কয়লা গ্রাফাইটে পরিণত হয়, ঠিক আছে। মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে গ্রাফাইট হচ্ছে একটি কয়লা, ঠিক আছে। ওই যে বললাম যে কার্বন, ওই যে আমরা কয়লা, মনে করো কয়লা কি কাজে ব্যবহৃত হয়? কয়লা ব্যবহৃত হয় হচ্ছে দহনের কাজে। এখানে একটু ভালোভাবে বোঝো, এটা যেহেতু পরে আলোচনা আসবে। কয়লা আমরা কি করি? কয়লা হচ্ছে দহন করি, পোড়াই। ওই পোড়ানো থেকে যে শক্তি উৎপন্ন হয়, সেখানটায় সেই শক্তিটাকে আমরা ব্যবহার করি। যেমন মনে করো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লা ব্যবহার করা হয়, সেটাকে কি করা হয়? ওই কয়লাটাকে পোড়ানো হয়। এখন এই যে কয়লাটা পোড়ে, কেন পোড়ে? কারণ সেখানে কার্বন রয়েছে। কয়লাতে কি আছে? কার্বন। ওই কার্বন থাকার জন্য সেটা পোড়ে, ঠিক আছে। এখন গ্রাফাইটেও আমরা কি বললাম যে গ্রাফাইট হচ্ছে একটি কার্বন পদার্থ, তার মানে কি গ্রাফাইটও হচ্ছে একটি কয়লার মধ্যে, মানে কয়লা জাতীয় তোমার খনিজ সম্পদ, ঠিক আছে। তবে কোনটা আমরা গ্রাফাইট হিসেবে চিনবো? যে দীর্ঘ তাপ এবং চাপ এবং মানে দীর্ঘ সময়ে যখন সেটা মাটির নিচে চাপা পড়ে যাবে, তখন সেটা গ্রাফাইট হিসেবে রূপান্তরিত হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্রাফাইটের কথা আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, কে প্রশ্ন এটা করছে? গ্রাফাইটে কত শতাংশ কার্বন থাকে? গ্রাফাইটে কার্বন থাকে হচ্ছে যে 99%। এখানে বলাই আছে কার্বনে থাকে হচ্ছে 99%। আমরা যখন কার্বন পড়বো না, কয়লা পড়বো না, তখন আমরা সেগুলো আবার দেখবো না যে কার্বনের বিষয়টা কি। তো এই গ্রাফাইট হচ্ছে কয়লার গঠন পর্যায়ের শেষ অবস্থা, যেটা আমি বললাম জ্বালানি শক্তি সম্পদ হিসেবে ব্যবহার করা যায় না এটা, ঠিক আছে। এবং গ্রাফাইট পেন্সিল কাজে ব্যবহৃত হয়, যেটা এর আগে আমি তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি।
ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা বিশ্বের প্রধান শক্তি সম্পদ আরও যেটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে তেল নিয়ে। ঠিক আছে, খনিজ তেল। তোমরা সবাই জানো যে খনিজ তেল আমরা বিভিন্ন রেলগাড়ি, মোটর গাড়ি, এছাড়া বিদ্যুৎ উৎপাদন এবং আমাদের কিন্তু মানে যোগাযোগ ব্যবস্থার সব থেকে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা কিন্তু এই খনিজ তেল ব্যবহার করা হয়ে থাকে। খনিজ তেলের মধ্যে কি রয়েছে? ডিজেল গ্যাস, কেরোসিন, তারপর হচ্ছে মনে করো হচ্ছে পিচ্ছিল কারক যে তেলগুলা রয়েছে সেগুলা রয়েছে, মানে অকটেল, পেট্রোল, মানে এইগুলো খনিজ থেকে যদি বলা প্রশ্ন আসতে পারে কিন্তু যে খনিজ তেল কাকে বলে। খনিজ থেকে যে তেল উত্তোলন করা হয় তাকে আমরা বলবো হচ্ছে খনিজ তেল, এটা একটু মাথায় রাখো। ঠিক আছে, খনিজ থেকে যে তেল উত্তোলন করবো সেটাই হচ্ছে খনিজ তেল। এবং আরেকটা যেটা বিষয়, খনিজ তেল কিন্তু একটি জীবাশ্ম জ্বালানি। খনিজ তেল কি? একটি জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো, খনিজ তেল হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে। আচ্ছা, ও হ্যাঁ, খনিজ তেল একজন গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে যে খনিজ তেল উৎপাদনের শীর্ষে, খনিজ তেল উৎপাদনের শীর্ষে, সরি খনিজ তেল না, তোমার এর আগে ওটা একটু মিস গেছে। আচ্ছা, তোমার হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট উত্তোলনে সব থেকে 1 নম্বরে যে দেশ রয়েছে সেটা হচ্ছে চীন। ঠিক আছে, চীন হচ্ছে তোমার গ্রাফাইট উত্তোলনে হচ্ছে 1 নম্বরে, তারপর হচ্ছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এবং 3 নম্বরে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, এই 3টা দেশের কথা মাথায় রাখলে হয়ে যাচ্ছে তোমাদের। এই 3টা হচ্ছে তোমার গ্রাফাইট উত্তোলনে হচ্ছে শীর্ষে রয়েছে। ঠিক আছে। কি আসাদ আহমেদ, ভূগোল নাই আমার। আলহামদুলিল্লাহ বাবা, তোমার নাই, বেঁচে গেছো, যাও। আচ্ছা, তো এই হচ্ছে খনিজ তেল। আমরা দেখতে পাই যে খনিজ তেল কি কি বললাম, কেরোসিন, পেট্রোলিয়াম, সরি মানে অকটেল, ডিজেল, এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ তেল। ঠিক আছে, এখন আছে হচ্ছে খনিজ তেল উত্তোলন। ঠিক আছে, খনিজ তেলের উত্তোলনের কথা যদি আমাদের মাথায় আসে, সর্বপ্রথম যে দেশগুলোর কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, তারপর হচ্ছে বাহরাইন। এই দেশগুলা হচ্ছে খনিজ তেল উত্তোলনে কিন্তু আমাদের প্রথমে মাথায় আসে। মানে এরকম কথা শোনা যায় যে সৌদি আরবে পানির থেকে তেলের দাম হচ্ছে সস্তা, মানে এমন একটা অবস্থা সে দেশে এত পরিমাণ খনিজ তেল উত্তোলন করা হয়েছে সেই জায়গায়। তো খনিজ তেল উত্তোলনের কথা যদি বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমরা 1 নম্বরে সৌদি আরবকে দিয়ে দিই, কিন্তু 1 নম্বরে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, খনিজ তেল উত্তোলনে 1 নম্বরে কোন দেশ রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, 2 নম্বরের দেশ রয়েছে সেটা হচ্ছে দেশটা হচ্ছে তোমার রাশিয়া। ঠিক আছে, রাশিয়া হচ্ছে 2 নম্বর, এবং 3 নম্বর আছে হচ্ছে তোমার সৌদি আরব। এটা একটু মাথায় রেখো। সৌদি আরব এই হচ্ছে তোমার হচ্ছে তেল উত্তোলনের শীর্ষে 3টা দেশ। ঠিক আছে, গ্যাস, এটা কি খনিজ তেল না? ওটা গ্যাস, ওটা হচ্ছে সম্ভবত মিথেন গ্যাস ব্যবহার করা হয়, ওটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। ঠিক আছে, তেল সিএনজিতে কি ধরনের গ্যাস, আর গ্যাস হলো খনিজ তেল না, গ্যাস আর তেল আলাদা, খনিজ তেল এবং গ্যাস হচ্ছে আলাদা। গ্যাস মিথেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে এক একটা গ্যাস। ঠিক আছে, তেল এবং গ্যাস আলাদা। ওটা আমি একটু ভালোভাবে ডিফাইন করে দিচ্ছি তোমাদেরকে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, তো এই 3টা দেশ হচ্ছে খনিজ তেল উত্তোলনের শীর্ষে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন খনিজ তেল ব্যবহার, আমরা খনিজ তেলের যদি ব্যবহার দেখি তাহলে আমরা যে দেখতে পাই খনিজ তেল হচ্ছে আমরা জানি কৃষি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে খনিজ তেল আমরা কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করে থাকি। কোথায় ক্লাস তোমার? 10টায় ক্লাস? আমার 9টায় শুরু হয়েছে কিন্তু। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এখন দেখো, আমরা যদি খনিজ তেল উত্তোলনের আমরা যদি সে দেশগুলো আমরা মানে তোমার ব্যবহারগুলো আমরা দেখি, কৃষিক্ষেত্রের কথা আমরা বলতে পারি যে কৃষিক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহার, তারপর হচ্ছে নানান কাজে আমরা যে মোটর যান যেগুলো চলতো, পানির সেচের যে ব্যবহার হতো, আমরা যেটাকে কি বলতাম, মেশিন বলতাম আর কি, পানি সেচা মেশিন, পানি সেচের কাজে যে মেশিন ব্যবহৃত হয়, তো সেটা হচ্ছে একটা হচ্ছে খনিজ তেল দ্বারা ব্যবহৃত হয়। এছাড়া শক্তি উৎপন্ন, আমরা জানি যে আধুনিক সভ্যতায় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে
আমরা সব থেকে বেশি যে তেল ব্যবহৃত হয় সেটা হচ্ছে মানে তাপবিদ্যুৎ কেন্দ্র যেটাকে বলা হয়, ব্যবহার হয় হচ্ছে খনিজ তেল। এরপর হচ্ছে শিল্প কারখানায় মেশিন চালানোর ক্ষেত্রে, শিল্প কারখানার যে যন্ত্রপাতি আছে সেগুলো পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে তোমার হচ্ছে খনিজ তেল। এরপর হচ্ছে পরিবহন ক্ষেত্রে তো তোমরা জানো যে বাস, ট্রাক, তারপর হচ্ছে বিমান, তারপর হচ্ছে যে বড় বড় স্টিমার জাহাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে তোমার খনিজ তেল ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গ্রাফাইট মোজাম্বিক দেওয়া আছে আমার বই, না গ্রাফাইট উত্তোলনের দ্বিতীয় মোজাম্বিক হবে না। ঠিক আছে, এটা একটু জানবো। তো দ্বিতীয়ত সৌদি আরব দেওয়া আছে। আচ্ছা, তোমার ওটা কত সালের রিপোর্ট দেখো, যদি কনফিউশন হয়, আচ্ছা কনফিউশন হলে একটু নেটের ডাটা চেক করো। যে আমি বললাম না, ইনফরমেশন সারা বছর তো এক থাকে না। দেখা যাচ্ছে কোনো বছর তেল উত্তোলনে শীর্ষে আছে হচ্ছে সৌদি। ঠিক আছে, কোনো বছর তেল উত্তোলনে সৌদি আরব আছে হচ্ছে 1 নম্বরে, 2য় নম্বরে, 1 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র 2য়। আবার কোনো কোনো ক্ষেত্রে মানে কোনো বছর আবার রাশিয়া আইছে, মানে 22-23 সালের মধ্যে, মানে 22 সালে মনে করো সৌদি সব থেকে বেশি তেল উত্তোলন করছে, 23 সালে এসে রাশিয়া সব থেকে বেশি তেল উত্তোলন করছে। তবে এখন পর্যন্ত লাস্টে যেটা রিপোর্ট সেটা হচ্ছে 2য় নম্বরে হবে হচ্ছে তোমার সৌদি। তোমার এটা যদি কনফিউশন হয় তুমি একটু গুগল চেক দিবা। ঠিক আছে, তাহলে ওখানে লাস্ট রিপোর্ট তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ভুল আমারও হতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে আমরা খনিজ তেল আমরা ব্যবহারগুলো আমরা দেখতে পাই। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, আচ্ছা এখানে একটু মিস হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের কথা আমি একটু সহজে বলে থাকি। প্রাকৃতিক গ্যাস হচ্ছে সাধারণত যে খনিজ তেল যেখানে পাওয়া যায় না সেখান থেকে কিন্তু প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রথম অবস্থায় থাকে পানি, তার উপরে থাকে হচ্ছে তেল, তার উপরে থাকে হচ্ছে গ্যাস। মানে যেই জায়গাতে খনিজ তেল থাকে, যে খনিতে খনিজ তেল থাকে সেই খনিতে প্রাকৃতিক গ্যাস থাকে। এবং প্রাকৃতিক গ্যাস যদি কোনো কারণে স্পেস পায়, মানে হচ্ছে ফাঁকা পেয়ে যায়, তাহলে কিন্তু সেটা বাতাসের মধ্যে মিশে চলে যাবে। এর কারণে খুবই সাবধানতার সহিত প্রাকৃতিক গ্যাসগুলো উত্তোলন করা হয়। এবং কি বললাম আমি, প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যাবে হচ্ছে খনিজ তেলের মধ্যেই। ঠিক আছে, খনিজ তেলের মধ্যে কিন্তু প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যাবে। ঠিক আছে, বেঁচে গেছো, কি আর বলবো বলো। তোমরা যদি পড়াশোনা করে মজা না পাও তাহলে আমি কি বলবো। কমেন্টে ভয়েস দেওয়া গেলে ভালো হতো। কেন বাবা, গালিগালাজ করবে নাকি আমাকে? আচ্ছা, তো আমি প্রাকৃতিক গ্যাসের কথা যেটা বলতেছিলাম, যে এখানে বিভিন্ন ধরনের গ্যাস, মিথেন, হাইড্রোজেন, কার্বন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো আমরা প্রাকৃতিক গ্যাস হিসেবে ব্যবহার করতে পারি এবং হচ্ছে পাই। ঠিক আছে, এবং যেটা বললাম যে তেল খনি থেকে কিন্তু প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাসে কিন্তু আলাদা খনি নেই। যেই খনিতে প্রাকৃতিক গ্যাস রয়েছে সেই খনিতেই তেল রয়েছে। ঠিক আছে, এটা একটু ভালোভাবে তোমরা মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা প্রাকৃতিক গ্যাসের ব্যবহারগুলো দেখব, যে প্রাকৃতিক গ্যাস কি কি কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, প্রথমে যেটা প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে গৃহস্থালী রান্না। তোমরা জানো যে গ্যাসের ব্যবহার করে তোমার বিভিন্ন ক্ষেত্রে আমরা গৃহস্থালী রান্না করে থাকি গ্যাস ব্যবহার করে, এটা তো তোমরা সবাই জানো। এরপর হচ্ছে শিল্প কারখানার জ্বালানি শক্তি হিসেবেও আমরা ব্যবহার করতে পারি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এরপর হচ্ছে সার তৈরি উৎপাদনের কাঁচামাল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যে ইউরিয়া সারগুলো ব্যবহার করি বা অন্যান্য সার ব্যবহার করি, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালে প্রশ্ন আসে যে সার তৈরির কাঁচামাল কোনটি, সারের কাঁচামাল, সার তৈরির কাঁচামাল কোনটি। ঠিক আছে, একটু একটু মাথায় রাখো, সার তৈরির কাঁচামাল কিন্তু হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে যানবাহনের জ্বালানি ক্ষেত্রে যেটা বললাম, সিএনজি গ্যাস, মিথেন গ্যাস, যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে রপ্তানি আয়ের উৎস, অর্থাৎ এটা রপ্তানি করে আমরা বিভিন্ন ধরনের টাকা পাই। আরেকটা যেটা তোমরা যে বেলুন বা হচ্ছে যে কে কয় যে ঘুড়ি টাইপের যেগুলো আছে না, যে মাছ উড়ান, তোমরা তো সবাই দেখে থাকবা, মাছ উড়ায়। তারপর হচ্ছে বিভিন্ন আকৃতির মোটু পাটলু উড়ায় না, এই যে যেগুলো বাতাসের মধ্যে উড়ায় না, এইটাও কিন্তু একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সেখানেও কিন্তু মিথেন বলে যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, এই গ্যাসের বলেই কিন্তু ওই মানে ওর মধ্যে যে বেলুনের মধ্যে বা যে মোটু পাটলু বলো বা যার মধ্যে, ওর মধ্যে কিন্তু এই মিথেন গ্যাস ভরানো থাকে। ঠিক আছে, এই গ্যাসের প্রভাবে কিন্তু সেটা বাতাসে ওড়ে। ঠিক আছে,
আচ্ছা, তো এই হচ্ছে আমরা প্রাকৃতিক গ্যাস আমরা দেখতে পাই, ঠিক আছে। এরপর আমরা যেটা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, ঠিক আছে, মানে কালো হীরা যেটাকে বলা হয়, এবং মানে অন্যতম একটি প্রচলিত যে খনিজ সম্পদ সেটা হচ্ছে কয়লা। দ্বিতীয় কোনটি প্রাকৃতিক গ্যাস উৎপাদন একটু বলে দেন, বুঝি নাই। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় দেশ কোনটি? প্রাকৃতিক গ্যাস উত্তোলনে প্রথম 3টা দেশ বললাম তো। 1 নাম্বার রয়েছে হচ্ছে, বলা হয় না এটা না, আচ্ছা, যেহেতু ভালোভাবে একটু কথাটা শোনো, যেহেতু খনিজ তেলের যে খনি থাকে সেখান থেকে যেহেতু প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়, তো 1 নম্বরে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। 1 নম্বরে রয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি এটা বলতেছি হচ্ছে খনিজ তেল উত্তোলনে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে হচ্ছে খনিজ তেল উত্তোলনে 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে হচ্ছে রাশিয়া। দ্বিতীয় নম্বর কে রয়েছে হচ্ছে রাশিয়া, ঠিক আছে। 3 নম্বরে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে ইরান, ঠিক আছে। এই 3টা দেশ একটু মাথায় রাখো। 1 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া, 3 নম্বরে হচ্ছে ইরান। এই 3টা দেশ হচ্ছে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে হচ্ছে শীর্ষ টপ 3 নম্বরের দেশে রয়েছে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো। তবে এইখানে যেটা মধ্যপ্রাচ্য বলা হয় এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু আলাদাভাবে তোমরা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কয়লা। বলছে আসলে যাই যারা আমাদের শেখায় তারা তো আমাদের স্যার। ভাইয়া বলো কেন? ভাই বলো, কাকা বলো, চাচা বলো, আঙ্কেল বলো, ফুফা বলো, ফুফু বলো, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা বলো তোমরা। আচ্ছা, এখন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে যেটা আমি বললাম যে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় সেটা হচ্ছে কয়লা, তোমরা এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো তাই কি বাবা, এটা তবে মাত্র আসলে কথাটা। আচ্ছা, এখন দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কয়লা, ঠিক আছে। আচ্ছা, কয়লা হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ যা কোটি কোটি বছর আগে মৃত উদ্ভিদ এবং হচ্ছে জীবজন্তুর চাপে, যেটা বললাম যে রাসায়নিকভাবে সৃষ্টি হয়, ওই সেম প্রক্রিয়াতে সৃষ্টি হয়। এটা হচ্ছে যে কয়লা প্রক্রিয়া, তোমরা একটা সুন্দর চিত্র এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে একটি অপ্রচলিত শক্তি সম্পদ হিসেবে আমরা চিনি। তো এই হচ্ছে আমাদের কয়লা। এরপর যদি এখন আমরা কয়লার প্রধান ধরন, এই জায়গাটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কয়লার যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো হচ্ছে, কে রে বাবা লামিয়া, রাব্বি ভাইয়া, এ বাবা তুমি কত আলিফ টানে ফেলছো, এত আলিফ টানার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো হচ্ছে কয়লার ধরন। কয়লাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, আন্থ্রাসাইট, বিটুমিনাস এবং হচ্ছে সাববিটুমিনাস, ঠিক আছে। মানে কয়লার মধ্যে কার্বনের পরিমাণ কত, আমি কয়লাটা কি দ্বারা তৈরি? কয়লা কিন্তু তৈরি হচ্ছে কার্বন। এখন কয়লার মধ্যে কত শতাংশ, আই রিপিট अगेन, কয়লার মধ্যে কত শতাংশ কার্বন আছে তার উপর ভিত্তি করে কয়লাকে 3টা ভাগে ভাগ করা হয়, আন্থ্রাসাইট, বিটুমিনাস এবং হচ্ছে সাববিটুমিনাস। এই 3টা ভাগে ভাগ করা হয় হচ্ছে তোমার কয়লাকে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা তোমরা দেখো যে কয়লা উত্তোলনের ক্ষেত্রে যদি বলা হয় যে কয়লা উত্তোলন, এই 3টা হচ্ছে ভাগে, আন্থ্রাসাইট যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ মান, এখানে সম্ভবত 80% বেশি, 80% বেশি কার্বন থাকে। যেটা বিটুমিনাস এটা হচ্ছে 50% বেশি তোমার কার্বন থাকে, এবং সাববিটুমিনাস এটা হচ্ছে কম। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লিগনাইট, একেবারে নিম্নমানের যেটা হচ্ছে আন্থ্রাসাইট, সেটা সব থেকে বেশি মানে সর্বোচ্চ কালো চকচকে এবং বেশি তাপ দেয় যেটাকে। এরপর হচ্ছে শিল্প কারখানায় যেটা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিটুমিনাস। এরপর হচ্ছে সাববিটুমিনাস ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে মাঝারি টাইপের। এরপর হচ্ছে লিগনাইট, ঠিক আছে। এই 4টা ভাগে আমরা ভাগ করতে পারি মোটর। এছাড়া আরেকটা তোমরা নাম পেতে পারো, সেটা হচ্ছে পিট। আরেকটা কি পেতে পারো? পিট। পিট হচ্ছে একেবারে নিম্নমানের যে কয়লা রয়েছে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে পিট, ঠিক আছে। আচ্ছা, এক এক ধরনের বই এক এক পাবো, তবে সব থেকে বেশি কার্বন আছে এটা মাথায় রাখবে, সব থেকে বেশি কার্বন রয়েছে হচ্ছে আন্থ্রাসাইডে, ঠিক আছে। এটা একটু ভালো করে মাথায় রাখো। এখন হচ্ছে কয়লা উত্তোলনকারী দেশ। কয়লা উত্তোলনকারী দেশে 1 নম্বরে রয়েছে হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের দেশ, সেটা হচ্ছে চীন, ঠিক আছে। চীন রয়েছে হচ্ছে কয়লা উত্তোলনে আমাদের মাঝখানে হচ্ছে সব থেকে বেশি, মানে হচ্ছে কয়লা উত্তোলন করে থাকে। এরপর 2য় নম্বরে রয়েছে এশিয়া মহাদেশেরই, সেটা হচ্ছে ভারত, ঠিক আছে। 3 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র,
যুক্তরাষ্ট্র রয়েছে 3 নম্বরে। এই 3টা মাথায় রেখো। কয়লা উত্তোলনের শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় শীর্ষে রয়েছে ভারত, 3 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তো এই 3টা বাবা কমেন্ট তোমরা বন্ধ রাখো রে বাবা, এত কমেন্ট করো, গুরুত্বপূর্ণ কি যে কখন তোমাদের লেখো আমি তো হারাই ফেলি। এই যন্ত্রণায় তোমাদের কমেন্টও দেখতে মন চায় না আমার। তো এই আমরা কয়লা উত্তোলন কথা বলতে পারি। তো আমাদের ব্যবহারের কথা যদি বলা হয় যে কয়লা উত্তোলন আমরা কয়লা কি কি কাজে ব্যবহার করে থাকি সেটার যদি আমরা বলি তাহলে প্রথমে দেখো জ্বালানি কাজে আমরা কয়লা ব্যবহার করতে পারি। তোমরা সবাই জানো জ্বালানি কাজে একটা সময় প্রচুর পরিমাণে কয়লা ব্যবহৃত হচ্ছে। এরপর শিল্প কারখানা পরিচালনার ক্ষেত্রে, শক্তি উৎপাদনের ক্ষেত্রে কয়লা ব্যবহৃত হয়। 3 নম্বর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন ধরনের উপজাত দ্রব্য ক্ষেত্রে আমরা রং করার ক্ষেত্রে কয়লা ব্যবহার করে থাকি। এইগুলা কয়লার প্রধান। তো এই আচ্ছা কয়লার ব্যবহার এগুলা তো তোমরা দেখতেই পাবা, এই যে এগুলো আছে। ঠিক আছে, এই মোটামুটি আমাদের যে খনিজ সম্পদগুলা রয়েছে এই খনিজ সম্পদের বর্ণনা, অর্থাৎ বিশ্বে যে প্রধান প্রধান খনিজ সম্পদগুলা রয়েছে সেগুলা কি কি আলোচনা করলাম আমরা। লৌহ আকরিক সব থেকে বেশি, প্রাকৃতিক গ্যাস, কয়লা, তারপর তোমার পেট্রোলিয়াম যে তেলগুলা রয়েছে এগুলো পৃথিবীর, এবং গ্রাফাইট ছিল গ্রাফাইট, এইগুলো পৃথিবীর সব থেকে ব্যবহার এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এইগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নিও। এবং এরপরে যেটা আছে সেটা পিট কয়লা কি লিগনাইট কয়লা নিম্নমানের? হ্যাঁ, পিট একেবারে সর্বনিম্ন পিট সর্বনিম্ন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা আলোচনা করব, আমি বলছিলাম ভূগোল বই দ্বিতীয় পত্র যেটা তোমাদের আলোচনা, প্রথম পত্র আমরা টপিকস নিয়ে আলোচনা করব। যেমন আজকে আমাদের যেটা ছিল খনিজ এবং শক্তি সম্পদ, আমরা খনিজ কাকে বলে, শক্তি সম্পদ কাকে বলে সেই সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করলাম, তাই না? এরপরে শক্তি সম্পদ এবং খনিজ নিয়ে আমরা তারপরে আলোচনা করলাম যে বিশ্বের পরিপ্রেক্ষিতে কোন কোন দেশগুলো শীর্ষে রয়েছে। এখন আমি বলছিলাম যে অধ্যায় শেষে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে থাকে। এখন আমরা আলোচনা করি আমাদের বাংলাদেশের অবস্থানটা কি, আমাদের বাংলাদেশ কি অবস্থানে রয়েছে, এটা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যদিও সময় নাই। তো ইসমতা কি ছুটি নিবা? যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যে প্রাকৃতিক বাংলাদেশে যদি বলা হয় যে বাংলাদেশে কোন কোন খনিজ সম্পদগুলো রয়েছে, তাহলে আমরা প্রাকৃতিক গ্যাসের কথা আমরা বলতে পারি, বিশেষ করে সিলেটের, তারপর মৌলভীবাজার, হবিগঞ্জে যে অঞ্চলগুলো রয়েছে ওই অঞ্চলটাতে। আর কি রয়েছে, কঠিন শিলা রয়েছে আমাদের এখানে। এইগুলাই আমরা মোটামুটিভাবে পাই। আমরা যদি প্রাকৃতিক গ্যাসের কথা বলি, আমাদের মোটামুটিভাবে ভালোই প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে। ঠিক আছে, বর্তমানে মোটামুটি যদি আমি ভুল না করি তাহলে প্রাকৃতিক বাংলাদেশের গ্যাসের খনির সংখ্যা 29টি। ঠিক আছে, মানে গ্যাস ক্ষেত্র বাংলাদেশের সব থেকে মানে গ্যাসি সেটা 29টি গ্যাস ক্ষেত্র। এর মধ্যে তিতাস সব থেকে বড় গ্যাস ক্ষেত্র। ঠিক আছে, এই গ্যাস ক্ষেত্রটা সব থেকে বড়। ঠিক আছে, কয়লা কোথায় পাবো ভাইয়া? কয়লা পাওয়া যায় মাটির নিচে। ভাই এমসিকিউ পড়াবেন না? না, আজকে এমসিকিউ পড়ানোর মতো সময় না, এমসিকিউ তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তো ওটা তো তোমাদের বনি ভাই বলেই দিয়েছে। ঠিক আছে, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা যারা এখনো পেইড বসে ভর্তি হয় নাই, ঠিক আছে, তোমাদের সামনেই তোমাদের পরীক্ষা কিন্তু রয়েছে। এবং তোমরা জানো যে তোমাদের অফারও দিয়েছিল, এই যে হুডি, সুন্দর একটা হুডি তোমাদেরকে দিবে ইনশাল্লাহ। আর অবশ্যই তোমরা যারা এখনো পেইড ক্লাসে ভর্তি হন বা যারা এখনো ইনসিনসিয়ার ভাবে ঘুরে বেড়াচ্ছ যে পড়াশোনা লাগে না, মানবিক শাখা মানেই পড়াশোনা লাগে না, না পড়লেই প্লাস বা পাশ করলে মিটে যাবে, এই চিন্তাধারা থেকে তোমরা বের হয়ে আসো দয়া করে। গত বছরের রেজাল্ট তোমরা সবাই দেখেছো, পাশের হার ফেলের হার কি অবস্থা ছিল, কি বাজে অবস্থা। সামনেবারও আশঙ্কা করছি তার থেকে ভালো কিছু তোমরা আসলে পাবা না। তো এর কারণেই এখানে তোমরা ক্লাস করতেছো, খুবই মানে তোমরাই হিসেব করো যে ক্লাসগুলো কেমন তোমরা পাচ্ছ, কেমন টিচারে তোমরা ক্লাসগুলো পাচ্ছ। এটা হিসাব করে তোমার যদি মনে হয় যে হ্যাঁ ভালো পাচ্ছি, তাহলে বলবো যে জলদি করে ভর্তি হয়ে যাও, পড়ার আলছামোটা করে না, নিজেকে একটু সময় দাও। আর মানে এই বয়সটাতে তো তোমাদের স্টুডেন্ট লাইফে তোমরা এখন কি করবা? সারাদিন রিলস দেখা, টিকটক দেখা, আর ওই কি কয় যে শর্ট ভিডিও দেখা, এইসব একটু ছাড়ে দাও। আর এই যে হেন অনেক মানে তোমাদের তো আবার মানে আনঅফিসিয়াল বেশ আত্মীয় স্বজন থাকে, এক একজনের অনেক আত্মীয় বানায় নাও নিজে নিজে। ঠিক আছে, আনঅফিসিয়াল আত্মীয় বানায়। তো এই জায়গা থেকে একটু সরে আসো, এসে একটু পড়াশোনায় দিকে মনোযোগ দাও। ঠিক আছে, ভালো কিছু করতে চাইলে একটু ভালোভাবে পড়তে চাও। ঠিক আছে,
তো এখন যেটা আমি বলছি, কুমিল্লাতে কি হয়েছে, শুধু ভূগোলে ভর্তি হয়েছে কিন্তু অ্যাড করে না, করে ফেলবে 48 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ করে ফেলবে, চাপ নাই। টেস্ট এক্সাম আছে, দাঁড়েন গুনো ঠিকই গুনছি, কি কয় ভাইয়া শুধু, আমি তো জানি কি কি জানো। আচ্ছা হ্যাঁ, তোমাদের পরীক্ষা হবে শুধুমাত্র 3টা সাবজেক্টের উপরে এ পর্যন্ত, অর্থাৎ গতকালকে বনি ভাইয়া যে ঘোষণা দিয়েছিল যে গতকালকের আগের যতগুলা ক্লাস হয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, মার্ক হচ্ছে সম্ভবত যেটা আমি দেখলাম সেটা হচ্ছে বাংলাতে 40 মার্ক, ইংরেজিতে 30 মার্ক এবং হচ্ছে আইসিটিতে হচ্ছে 30 মার্ক, এই হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং তোমাদের জন্য তো একটা বিশেষ স্মার্টফোন, এই যে স্মার্টফোনটা রাখিয়ে দিয়েছে, যে স্মার্টফোনটা রয়েছে তোমরা জানো, এই স্মার্টফোনটা তোমরা গিভওয়ে হিসেবে পাচ্ছ, গিফট হিসেবে পাচ্ছ, খুবই ভালো ফোন, এই যে ফোনটা তোমরা পাচ্ছ, ঠিক আছে, খুবই সুদর্শন ফোন। তো এর কারণে ইভা ইসলাম আত্মীয় স্বজন, এই যে এটা পেয়ে যাচ্ছ তোমরা, তো চটজলদি করে সবাই ভর্তি হয়ে নাও এবং পরীক্ষায় অবশ্যই সবাই একটু ভালো করার চেষ্টা করবা। আনঅফিসিয়াল আত্মীয় স্বজন কি? আনঅফিসিয়াল আত্মীয় স্বজন হচ্ছে যে আত্মীয় স্বজনের খোঁজ তোমার বাবা মা কেউ জানে না, তোমার রক্তের রিলেটেড যারা আছে তারা কেউ জানে না যে তুমি তলে তলে অনেকগুলো আত্মীয় স্বজন বানাই ফেলছো, ঠিক আছে। এইগুলা হচ্ছে আনঅফিসিয়াল আত্মীয় স্বজন। তোমরাই ভালো জানো তোমাদের কতগুলা আত্মীয় স্বজন রয়েছে, আনঅফিসিয়াল আত্মীয় স্বজন রয়েছে, ঠিক আছে। আর ব্যাপারে ভাগ্যে না, তারপর চেষ্টা করো, গিফট কেন দরকার, চেষ্টা করবে, তোমাকে এখানে কাজে না লাগলেও তো তোমার পড়ায় তো কাজে লাগতেছে, পরীক্ষার বসে তো তুমি এখন যখন এটার জন্য পড়াশোনা করতেছো, তুমি গিফট না পাও তোমার তো সেটা লস হচ্ছে না, ক্ষতি তো হচ্ছে না, তুমি তো পড়াশোনা করতে তো পারবা, পড়াশোনা করলে তোমার পরীক্ষায় তো ভালো কিছু হচ্ছে, ঠিক আছে। কয়লা পাইতে হলো যে ইয়ের কাছে যাবা, তোমার কামার যারা হাতুড়ি পিটায় না, ওই যে সরি মানে যে সরি কামার যারা এই বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র বানায়, তারা দেখবে যে কয়লা দিয়ে বিভিন্ন ধরনের আগুন ধরায় বেশ কিছু জিনিস পোড়াচ্ছে। আবার যারা একটু ইয়ে আছে তারাও যে বারবিকিউ পার্টি করে হচ্ছে কয়লা দিয়ে, কয়লা তোমরা দেখো না এখন পর্যন্ত, বারবিকিউ খাও যে কয়লাটা করে সেটা কি? আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের এখন বাংলাদেশের খনিজ সম্পদ যেগুলো বললাম, যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, কিছু বই 27টা থাকতে পারে, সর্বশেষ সম্ভবত 29টা, আমার জানা মতে 29টা হচ্ছে গ্যাস ক্ষেত্র রয়েছে বাংলাদেশে, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে মেঘনা, হবিগঞ্জের তিতাস, এরকম বেশ কিছু গ্যাস ক্ষেত্র রয়েছে, সেগুলো একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। বাংলাদেশের প্রধান যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো দেখো, কি কি কাজে ব্যবহৃত হয় গ্যাস ক্ষেত্র সেটা তো দেখলাম, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার ক্ষেত্রে, যানবাহন পরিবহনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। অধাতব খনিজ পদার্থ কি এটা সঞ্জিতা, অধাতব খনিজ পদার্থ কাকে বলে? আচ্ছা, অধাতব খনিজ পদার্থ, আচ্ছা খনিজ সম্পদটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ধাতব আর একটা হচ্ছে অধাতব খনিজ পদার্থ। কি বললাম? একটা হচ্ছে ধাতব আর একটা হচ্ছে অধাতব। এই যে লোহা রয়েছে, লোহা জাতীয়, লোহা, তামা, টিন, এইগুলো হচ্ছে ধাতব, মানে হচ্ছে শক্ত যেটা, ঠিক আছে। আর অধাতব হচ্ছে ওই যে প্রাকৃতিক গ্যাস, তারপর হচ্ছে কি কয় যে খনিজ তেল, তারপর হচ্ছে সালফার, লবণ, এইগুলাকে বলা হচ্ছে অধাতব খনিজ পদার্থ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, মানে লৌহ জাতীয় যেগুলো রয়েছে, লৌহ জাতীয় যেগুলো সেগুলাই ধাতব জাতীয়, আর লৌহর বাইরে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে অধাতব, সহজ হিসাবে, ঠিক আছে। হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করছো, ক নাম্বার আসতে পারে। কি বলছে, সৃজনশীলে ম্যাপ দেওয়া থাকে উপায় কি? আচ্ছা, গুড প্রশ্ন। এখান থেকে ম্যাপ দেওয়া থাকতে পারে, ওয়ার্ল্ড ম্যাপ, আমি আবারও বলছি, এর আগেও বলছি যে ওয়ার্ল্ড ম্যাপ থাকতে পারে। ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে এইখানে মনে করো যে মধ্যপ্রাচ্যের যে অঞ্চলটা আছে না, সেটা তোমাকে চিহ্নিত করে দিল, মধ্যপ্রাচ্যের অঞ্চল। এর কারণে তো যে প্রথম ক্লাসে কিন্তু আমি ওয়ার্ল্ড ম্যাপ পড়াইছিলাম, এর কারণেই আমি ওয়ার্ল্ড ম্যাপ কিন্তু পড়াইছিলাম, ওয়ার্ল্ড ম্যাপ ছাড়া তো ক্লিয়ার হবে না। তো মনে করো দিতে পারে হচ্ছে মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলটা দিতে পারে, ঠিক আছে। এখন গ নাম্বারের প্রশ্ন দিতে পারে যে চিত্রে ক চিহ্নিত, মানে ওই জায়গায় ক ইন্ডিকেট করে দিল, ক চিহ্নিত অঞ্চলে খনিজ সম্পদের ব্যাখ্যা করো, মানে কোন খনিজ সম্পদ। এখন মধ্যপ্রাচ্যে কোন খনিজ সম্পদ আছে? তেল,
ঠিক আছে। তো এখন তোমাকে যেটা ওয়ার্ল্ড ম্যাপের চিনতে হবে যে কোনটা মধ্যপ্রাচ্য, কোনটা উত্তর আমেরিকা, কোনটা দক্ষিণ আমেরিকা, কোনটা হচ্ছে দক্ষিণ এশিয়া, কোনটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, এগুলো তোমাকে ম্যাপ দেখে চিনতে হবে। যার কারণে প্রথম ক্লাসটা আমার যেটা এখানে ফ্রি ক্লাস তোমরা ইউটিউবে পাবা, সেখানে কিন্তু দেওয়া আছে, ওইটা একটু দেখে নিও। ঠিক আছে। সামিরা ঘুমাবা, আল্লাহ জানে। ও বাবা, তোমার জ্বর আছে, তোমার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ক্লাস। তোমরা একটু বাংলাদেশে যে খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিও। ঠিক আছে, ওইগুলো হচ্ছে মোটামুটিভাবে সহজে আছে, আশা করি কঠিন হবার কথা না। তো এরপর ভারতের আছে, ভারতের এমসিকিউ পড়ে নেবে, ওখান থেকে ছিন চলে আসার বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা খুবই কম, ওইটার দরকার নেই। তো মোটামুটিভাবে এতটুকু হচ্ছে আজকে তোমাদের সাথে আমার আলোচনা। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সামনে তোমাদের পরীক্ষা। আর যেটা বললাম, পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই তোমরা রেডি হও, কারণ তোমাদের যে পুরস্কারগুলো রয়েছে, যে একটা স্মার্টফোন তোমরা পেয়ে যাচ্ছ, এছাড়া মনে হয় 50টি টি শার্ট রয়েছে, তারপর হচ্ছে রিসার্চ রয়েছে, এছাড়া এই যে সুন্দর এইটা পেয়ে যাচ্ছ, এছাড়া ইউনিক বই রয়েছে তোমাদের বনি ভাই, তোমরা জানো। আর হচ্ছে যে চলশিকির পক্ষ থেকে চলশিকির সুন্দর একটা ডায়েরি তোমাদের পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই গিফটগুলো পেতে অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করবা, একটু ভালো মার্ক করার চেষ্টা করবা, আর অবশ্যই তো পড়াশোনা করতে হবে। আর চেষ্টা করো ভর্তি হয়ে যাওয়ার, যেহেতু বেশি দিন নাই, একটু নিজেকে সময় দাও। সামনে তো আমাদের সামনের মাসে ওরিয়েন্টেশন, সামনের মাসে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং ভালো করে সবাই অবশ্যই পড়াশোনার চেষ্টা করবা, অন্যদিকে মন কম দাও। ঠিক আছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই অনেক অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।